আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের একটা, কার্লো আনচেলত্তি শেষ পর্যন্ত সব রকমের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন। আপনারা নিশ্চয়ই অফিসিয়াল কিংবা নানা রকমের প্ল্যাটফর্মে এই আপডেটটা দেখেছেন। এখন আজকের এই ভিডিওতে আমি মূলত এই ডিলটার পজিটিভ সাইড নিয়ে আলোচনা করব। হ্যাঁ, চ্যালেঞ্জও কিন্তু অনেক বেশি থাকবে বেশ কয়েকটা জায়গা থেকে। আসলে এখানে আনচেলত্তি যথেষ্ট সময় পাবেন কিনা সেটা নিয়েও আলোচনা করা যাবে, তবে আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র পজিটিভ দিকগুলোতে হাইলাইট করতে চাই। কারণ যারা ব্রাজিল ফুটবল রেগুলারলি ফলো করেন তারা জানেন যে লম্বা একটা সময় ধরে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না ব্রাজিল, এবং সেটার জন্য একটা বড় পরিবর্তন দরকার। সেই বড় পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে নেওয়া। শুধুমাত্র পজিটিভ এই দিকগুলোর দিকে এই মুহূর্তে আসলে ব্রাজিল ফ্যানদের ফোকাস করা উচিত। প্রথমত সবচেয়ে বড় পজিটিভ যে জায়গাটা সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির এক্সপেরিয়েন্স, তার নাম। ফুটবল ইতিহাসের অন্যতম সফলতম কোচ। জানি যে রিয়াল মাদ্রিদের জার্নিটা শেষ পর্যন্ত খুব একটা বেশি ভালো হয়নি, তবে একটা সিজন দিয়ে আপনি কার্লো আনচেলত্তিকে মাপতে পারবেন না। শুধুমাত্র রিয়াল মাদ্রিদ না, এর আগে এসি মিলানের হয়েও কিন্তু তিনি কোচ হিসেবে অনেক সফলতা পেয়েছেন। কার্লো আনচেলত্তি যতটা ডেকোরেটেড এবং যতগুলো ট্রফি জিতেছেন, যেভাবে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ক্যারিয়ারটা তৈরি করেছেন প্লেয়ার হিসেবে, পরবর্তী সময় কোচ হিসেবে, কার্লো আনচেলত্তির এক্সপেরিয়েন্স যে কোনো টুর্নামেন্টের জন্য অনেক বেশি করে কাজে লাগবে। নির্দিষ্ট করে নকআউট টাইপের স্টেজে কার্লো আনচেলত্তি যেভাবে তার পুরো ক্যারিয়ার জুড়ে নানা দলকে ম্যানেজ করেছেন, নির্দিষ্ট করে বলতে গেলে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নে এটা একটা নতুন শুরু হতে পারে। আনচেলত্তির এক্সপিরিয়েন্স এই মুহূর্তে ব্রাজিলের দরকার, এবং ব্রাজিলের মতো একটা দলকে শেষ পর্যন্ত ব্রাজিলের বাইরে গিয়ে কোনো একজন কোচ যদি নেতৃত্ব দিতে পারেন, আপনি যদি কোচদের শর্ট লিস্ট করেন, আনচেলত্তি একেবারে উপরের দিকেই থাকবেন। আরও একটা খুবই পজিটিভ সাইড সেটা হচ্ছে ব্রাজিল দলের অনেক প্লেয়ারের সঙ্গে আগে থেকে কিন্তু আনচেলত্তির একটা বন্ডিং রয়েছে, যেটা ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে একেবারে স্পষ্ট প্রমাণিত। রদ্রিগো তার অধীনে খেলেছেন, ভালো খেলেছেন। এডার মিলিতাও কিন্তু আছেন এই লিস্টটাতে, আপনারা আরও কয়েকজনকে খুঁজে পাবেন। এর পাশাপাশি আমি রাফিনার কথা মেনশন করতে চাই। যদিও আনচেলত্তির একেবারে অপোনেন্ট টিম বার্সাতে খেলেছেন, তবে তার বিরুদ্ধে গেম প্ল্যান সাজাতে গিয়ে আনচেলত্তির তার ব্যাপারে স্টাডি করতে হয়েছে। অর্থাৎ ব্রাজিলের আক্রমণ ভাগ থেকে শুরু করে অনেকগুলো ডিপার্টমেন্টে এমন অনেক প্লেয়ার রয়েছেন যাদের সাথে কার্লো আনচেলত্তির সত্যিকার অর্থে একটা ভালো রিলেশন কিংবা তাদের খেলাটা স্টাডি করার একটা দরকার পড়েছিল। এটা তিনি ব্রাজিল জাতীয় দলে আসলে কাজে লাগাতে পারবেন ক্লিয়ার কাটভাবে। তার এই এক্সপিরিয়েন্সের পাশাপাশি ব্রাজিলিয়ান প্লেয়ারদের সাথে যে একটা সখ্যতা কিংবা তাদেরকে ফেস করা একজন কোচ হিসেবে এই এক্সপিরিয়েন্সটা সামনে ব্রাজিলের কাজে লাগতে পারে। এরপরে আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় ডিফাইনিং পয়েন্ট। আপনি কার্লো আনচেলত্তিকে ট্যাকটিক্যালি ফরমেশনের দিক থেকে কিংবা ফুটবল ইনোভেশনের দিক থেকে সবচেয়ে বড় নাম নাও মানতে পারেন, এবং সেটার পেছনে যৌক্তিকতা আছে। তবে ফুটবল ইতিহাসে ম্যান ম্যানেজমেন্টের জায়গা থেকে, অর্থাৎ প্লেয়ারদেরকে ম্যানেজ করার জায়গা থেকে, বিভিন্ন স্টাইলের বিভিন্ন মানসিকতার প্লেয়ারদেরকে একটা ড্রেসিং রুমে ধরে রাখার ব্যাপার থেকে, তাদের ভিন্ন ভিন্ন প্লেয়িং স্টাইল থাকলেও তাদেরকে একটা অভিন্ন লক্ষ্যের দিকে নিয়ে আসার ব্যাপারে কার্লো আনচেলত্তি যে ম্যানেজমেন্টের কাজ করেন সেটা ফুটবল ইতিহাসে অন্যতম সেরা। এবং আমার চোখে তো প্লেয়ার ম্যানেজমেন্ট, তাদেরকে নিয়ে অফ দ্য ফিল্ড কাজ করা এবং দিন শেষে মাঠে তাদের প্রতিভার উপর নির্ভর করে নিজে খুব একটা বেশি কমপ্লিকেটেড ব্যাপার বানিয়ে না ফেলা, এবং সিম্পল জিনিস সিম্পলভাবে করে সফলতা অর্জন করা, যেটা ফুটবলে খুব কঠিন জিনিস, জিনিস সিম্পলভাবে রেগুলারলি করাটাই সবচেয়ে টাফ জিনিস। সেটা যেহেতু আনচেলত্তি করতে পারেন, সে জায়গা থেকে আনচেলত্তি বিশ্বের অন্যতম সেরা। তাই এখানে প্লেয়ার ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্টের জায়গা থেকেও ব্রাজিল কিন্তু ভালো একটা প্রোফাইল পেয়েছে। এটা ব্রাজিলের জন্য অনেক ভালো হবে, কারণ দিন শেষে প্লেয়ারদের মধ্যে ফ্রাস্ট্রেশনটা দেখা যাচ্ছে মাঠের বাইরের ইস্যু নিয়ে, ফ্যানদের সাথে নানা ইস্যু নিয়ে অনেক সময় কমেন্ট করছেন। আমি নির্দিষ্ট করে এই জিনিসটা দেখতে পাচ্ছি আনচেলত্তি ডাগ আউটে আসার পর এটা স্পষ্টত বন্ধ হবে, এবং এই মুহূর্তে এটা ব্রাজিলের জন্য অনেক বেশি দরকার। আরও একটা পজিটিভ পয়েন্ট দিয়ে শেষ করে, রিয়াল মাদ্রিদে একটা লম্বা সময় নিশ্চয়ই দেখেছেন কার্লো আনচেলত্তি এমন একজন কোচ যিনি কিনা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করার ব্যাপারে তার প্লেয়ারদেরকে উজ্জীবিত রাখতে পারেন। শেষে 10-15 মিনিটে এসে গেমটা কিভাবে বের করে আনতে হয় সেটা মোটা দাগে রিয়াল মাদ্রিদ খুব ভালো করে জানে। আপনি সর্বশেষ কয়েকটা ম্যাচের পারফরমেন্স বাদ দিয়ে ওভারঅল সিনারি যদি চিন্তা করেন, এটা একেবারে জাস্টিফাইড ব্যাপার যে ক্লাচ মোমেন্টগুলো আনচেলত্তি কোচ হিসেবে বারবার খুঁজে পেয়েছেন। ব্রাজিলের জন্য ক্লাচ মোমেন্টটা অনেক বেশি দরকার, কারণ একটা লম্বা সময় ধরে ব্রাজিল বলে দেখছি শুরুর দিকে ম্যাচটা তারা ভালোভাবে শুরু করে, এবং একটা যদি ল্যাপস অফ কনসেন্ট্রেশন হয়, একটা যদি ভুল হয়, পরবর্তী সময়ে সে ভুলটা থেকে তারা বের হতে পারছে না। তবে কার্লো আনচেলত্তির কোচিং দর্শনই বলে শুরুর দিকে আপনি যতই ভুল করেন না কেন, শেষের দিকে এসে অতিরিক্ত চাপ প্রয়োগ করে ঠিকই গেমটা আপনি বের করে আনতে পারবেন, যদি আপনার সেই মানসিকতা থাকে, যদি আপনার সেই গেম প্ল্যান থাকে, যদি আপনি পুরো গেমটাকে সেই অসাধারণ টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে
শেষের দিকে এসে নিজেকে আপার হ্যান্ডে রাখতে পারেন। এটা ব্রাজিল দলের জন্য অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। এই কয়েকটা পজিটিভ পয়েন্টের বাইরেও অনেক পয়েন্ট আছে। আমার কাছে সব দিক থেকে আনচেলত্তির জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন। কারণ মাঠ তো ব্যর্থ হয়েছেন, একটা ক্লাব সিজন ব্যর্থতার পরে তার মনের মধ্যেও কিন্তু একটা অন্য রকমের চেষ্টা থাকবে যাতে করে আরও একটা বছর তার ব্যর্থতার মধ্য দিয়ে না যেতে হয়। এটাও ব্রাজিলের ফেভারে কাজ করতে পারে। এই পয়েন্টগুলোর মধ্যে আপনারা কতটা একাত্মতা প্রকাশ করছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।